আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বায়তুল মোকাররমে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে ইনকিলাব মঞ্চ, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ সাধারণ শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয় বায়তুল মোকাররমে। এ সময় আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার প্রতিবাদ জানায় তারা। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর বৃহস্পতিবার রাত থেকে বিক্ষোভে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বিভিন্ন সংগঠন। বিক্ষোভকারীরা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো চেষ্টা ছাত্র জনতা মেনে নিবে না। বাংলাদেশে সেই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাম নিয়ে এবং প্রতীক নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে পারে না। আওয়ামী লীগকে ব্যাক করা যে পাইতারা চলছে, ছাত্র জনতা এটা কখনোই মেনে নিবে না। কোনো ধরনের যদি কিন্তু ছাড়া আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আছি। কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেই লড়াইয়ে নামার ঘোষণা দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা বলেন, কেউ ছাত্র জনতার বিপক্ষে গেলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতোই হবে। বিভিন্নভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা চলছে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি, সেই জায়গা যেটাই হোক, যেখান থেকে আওয়ামী লীগকে ফেরত আনার চেষ্টা করা হোক না কেন, সেইখান থেকে সেই সকল প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। বাংলাদেশের যে মেইন স্ট্রিম রাজনৈতিক দলগুলো, তাদের নীরবতা, আওয়ামী লীগ ইস্যুতে তারা একবার এক এক ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে। এই দেশের ছাত্র জনতার বিরুদ্ধে যারা যাবে তাদের সবার পরিণতি ওই এক আওয়ামী লীগের মতোই হবে। এদিকে একই দাবিতে বায়তুল মোকাররমেও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবি জানান বক্তারা। জুলাই আগস্ট বিপ্লবে শাহাদাত বরণকারী 2 সহস্রাধিক ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। আওয়ামী লীগকে পুনর্বাসনের যে কোনো চেষ্টা শহীদ ছাত্র জনতার রক্তের সাথে বেইমানির শামিল বলেও মন্তব্য করেন বিক্ষোভকারীরা। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। হত্যা, লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে দুস্থদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা জানান। রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, আর বিচারের পর আওয়ামী লীগকে জনগণের কাছে ক্ষমাও চাইতে হবে। আর জনগণ ক্ষমা করলেই বিএনপির কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার না। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? মিডিয়া ট্রায়ালের মুখোমুখি আমরা হচ্ছি, কিন্তু এই যে কাজগুলো, এই যে মানবহিত কাজগুলো এখানে আমাদের নেতৃবৃন্দ সবাই করছেন, এইটা আমরা মিডিয়ায় কখনো দেখি না। গেল 2 বছর ধরে বিএনপি সংস্কারের পক্ষেই কথা বলছে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারের বিষয়ে সরকার এবং কমিশনের সঙ্গে বিএনপির সব সময় যোগাযোগ আছে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক এবং পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার পার্টিতে একথা জানিয়েছেন দলের মহাসচিব। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, দেশের বর্তমানে নির্বাচনের দিকে যাওয়াই সবচেয়ে ভালো। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলেও ফ্যাসিবাদীদের প্রেতাত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। এখন যে সমস্যা, সেই সংকট, যে চ্যালেঞ্জ, এগুলোকে মোকাবেলা করার জন্য অত্যন্ত দ্রুত নির্বাচন অনুষ্ঠান করা দরকার। প্রয়োজনীয় যে পরিবর্তন বা সংস্কার দরকার নির্বাচনের জন্য, সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন
সবচেয়ে বড় উইজডমের কাজ। আমি সবাইকে আবার অনুরোধ করব যে আপনারা সবাই অত্যন্ত সচেতনতার সঙ্গে সতর্কতার সঙ্গে আপনাদের ভূমিকা পালন করবেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা আমরা জড়িত আছি তারা যেন আমরা এমন কোনো পদক্ষেপ না নেই যে পদক্ষেপ আমাদেরকে কোনো ভুল পথে এগিয়ে নিয়ে যেতে পারে। গাজায় গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধে বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মুসল্লিরা। শুক্রবারে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানানো হয়। এ সময় ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হবার দাবিও জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। নতুন করে মঙ্গলবার থেকে চালানো এই হত্যাযজ্ঞে মারা গেছে 700-রও বেশি মানুষ, এদের বেশিরভাগই শিশু। বরাবরের মতো এবারও গাজার নিরপরাধ মানুষ হত্যার পরও নিশ্চুপ বিশ্ব। এর প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয় বিভিন্ন ইসলামী সংগঠন। জুম্মার নামাজ শেষে সমাবেশে যোগ দেয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মুসল্লিরা। তারা জানান, পবিত্র রমজানেও গাজার মানুষের কোনো নিরাপত্তা নেই। সেহরির সময় বোমা হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে শিশুসহ নিরস্ত্র মানুষদের। এমন হত্যাযজ্ঞের প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন তারা। বিভিন্ন দেশে তাদের কার্যক্রম এজেন্ডা বাস্তবায়ন করে আমরা সবাইকে বয়কট করতে চাই। ইসরায়েল যে বর্বরোচিত হামলা চালাচ্ছে ফিলিস্তিনে, বিশেষ করে গাজায়, এটা অবশ্যই ন্যাক্কারজনক। ইসরায়েলকে বিভিন্ন নিষেধাজ্ঞার মাধ্যমে রাজনৈতিক, সামগ্রিক এবং সামরিক নিষেধাজ্ঞা, ইসরায়েল দেশটা এই দেশ থেকে পৃথিবী থেকে মুছে দেওয়া হোক, এটা আমরা চাচ্ছি। ভারতে মসজিদ ভাঙ্গা সহ মুসলিমদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদও জানান তারা। আমাদের বাংলাদেশ থেকে ভারত শিক্ষা নেক, আমাদের দেশে এই পর্যন্ত কোনো ধরনের ধর্মীয় দাঙ্গা হয় নাই। সারা দুনিয়ার মুসলমান আমরা এক দেহে এক প্রাণ। যখন ভারত আক্রমণ হয় আমাদের এখানে ব্যথিত হয়। ইন্ডিয়াকে বলে দিতে চাই তারাও যেন এই কোনো উস্কানিমূলক কথা না বলে। সমাবেশে হেফাজতে ইসলামের নেতারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। জাতিসংঘের পক্ষ থেকে স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপের জোর দাবি জানাই। আরব লীগ সহ ওআইসি সহ মুসলিম কমিউনিটিগুলোকে, মুসলমানদের আন্তর্জাতিক সংগঠনগুলোকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা বিশ্ব মুসলমানদের নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিন। জুম্মার নামাজের আগেই বায়তুল মোকাররম মসজিদের চারপাশে অবস্থান নেয় পুলিশ ও সেনা সদস্যরা। মসজিদে ঢোকার প্রতিটি প্রবেশপথে মুসল্লিদের তল্লাশি করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারাতেই বিক্ষোভ মিছিলে যোগ দেন মুসল্লিরা। এখানে আমরা নিরাপত্তার জন্য তাদের যারা বিক্ষোভ করবে, কর্মসূচি করবে, তাদের নিরাপত্তা এবং সাধারণ নাগরিক যারা এখানে মুসল্লিরা আছে বায়তুল মোকাররম মসজিদে আজকে পবিত্র জুমার দিনে নামাজ আদায় করতে এসেছিল, তাদের নিরাপত্তার জন্য আমরা এখানে মোতায়েন ছিলাম। এদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও। মোহন ইসলাম, ৭১, ঢাকা। 20 বিলিয়ন ইউএস ডলারের দুর্লভ প্রত্নতাত্ত্বিক ম্যাগনেটিক কয়েন দাবি করে চোরাই তামার তার গলিয়ে তৈরি করা ধাতব মুদ্রা গছিয়ে দিয়েছে প্রতারক চক্র। বিনিময় নিয়েছে নগদ 1,20 লাখ টাকা এবং 50 লাখ টাকার চেক। এমন কয়েন তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম সহ এক প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ম্যাগনেটিক কয়েন মিলছে কম দামে। জাপান যুক্তরাষ্ট্রে এগুলোর এক একটার দাম $20 বিলিয়ন। আইটি ব্যবসায়ী মিজানুর রহমানকে এমন লোভ দেখায় তার ভাড়াটিয়ার মেয়ে। দীর্ঘদিন এমন ব্যবসায় যুক্ত দাবি করে প্রতারক চক্রের একজনের সাথে দেখাও করিয়ে দেয় সে। ইফতেখার আহমেদ তখন ম্যাগনেটিক কয়েনের বাজার দর কিংবা ম্যাগনেটিক কয়েন যে অনেক দাম, এটির অনেক দাম, এই বিষয় নিয়ে ডিটেল আলোচনা করে বাদীর সঙ্গে। কয়েনগুলো আসল বলে তাকে নিশ্চিত করে একই চক্রের আরেক ভুয়া কেমিস্ট। বাকি প্রতারকরা বিক্রেতা ও দালাল সেজে বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরির পর ভুক্তভোগী নগদ ও চেকে 1,70 লাখ টাকা দেন। কেমিস্ট আছে এদের মধ্যে আব্দুল হালিম, উনি হচ্ছে এটির দাম $20 বিলিয়ন বলেন। বাদী এই কয়েন, ম্যাগনেটিক কয়েন যেটি, ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য তাৎক্ষণিক সেখানে 45 লক্ষ টাকা প্রদান করেন। পরেও বাদীর কাছ থেকে আরও 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়।
নেওয়ার পরে যখন বাদী পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েনটি তাদের কাছ থেকে নেয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজমে পরীক্ষা করেন, তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েনটি ভুয়া। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে এর আগেও প্রতারণা সহ একাধিক মামলা আছে। বেশ কয়েকটি মামলা পেয়েছি এবং জিজ্ঞাসাবাদে আরো অনেক তথ্য পাচ্ছি যে তারা এরকম কর্মকাণ্ড আরো অনেক জায়গায় এর আগেও ঘটিয়েছে। অভিযানে নগদ টাকা ছাড়াও 10টি মোবাইল, 4টি কথিত ম্যাগনেটিক কয়েন ও 50 লক্ষ টাকার চেক জব্দ করেছে পুলিশ। নাদিয়া শারমিন, 71, ঢাকা। রমজান এবং ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজার এবং মার্কেটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর মিরপুরের শাহ আলী বাজারে দাম বেশি রাখায় 3টি মুরগির দোকানে 60,000 টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে গরুর মাংস বিক্রির সময় বেশি মাত্রায় চর্বি এবং হাড় দেয়ায় একটি দোকানে জরিমানা করা হয়েছে 5,000 টাকা। পাশাপাশি সতর্ক করা হয়েছে বেশ কয়েকজন ব্যবসায়ীকেও। নিবিড় সাহার প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর মিরপুরের শাহ আলী বাজার একদিনের ব্যবধানে সেখানকার সোনালী মুরগির দামের তালিকায় যুক্ত হয়েছে বাড়তি 20 থেকে 60 টাকা পর্যন্ত। পরে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালায় সেখানে। এ সময় ভোক্তা অধিকারের কর্মকর্তাদের প্রশ্নের মুখে একদিনের ব্যবধানে দাম বাড়ানোর কোনো সদুত্তর দিতে পারেনি ব্যবসায়ীরা। এ অপরাধে শাহ আলী বাজারের 3টি মুরগির দোকানে 60,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর। জিজ্ঞেস করলাম যে দাম বাড়ানোর পিছনে কারণ কি, ক্রয় মূল্য বেশি হয়েছে, কিন্তু ক্রয়ের সপক্ষে তাদের কোনো ক্যাশ মেমো নেই। অর্থাৎ ইন্টেনশনালি এই ঈদকে কেন্দ্র করে মূলত তারা দামগুলো বাড়িয়ে দিয়েছে, তো সপক্ষে কোনো কাগজপত্র তারা দেখাতে পারছে না। এই অপরাধে আমরা 3টি প্রতিষ্ঠানকে ওখানে জরিমানা করা হয়েছে। পরে অভিযান চালানো হয় গরুর মাংসের দোকানেও। সেখানেও ভোক্তার হাতে ধরা পড়ে ব্যবসায়ীদের কারসাজি। পরিমাপ যন্ত্রে ঠিকঠাক মাপ না দেয়া ও মাংস দেখানোর অভিনব কায়দার জন্য সতর্ক করা হয় বেশ কয়েকজন ব্যবসায়ীকে। মাংসের সঙ্গে আগে থেকে মজুত করে রাখা চর্বি ও হাড় মিশিয়ে দেওয়ার দায়ে এক ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করা হয়। 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে, আর অনেক প্রতিষ্ঠান আমরা এখানে ভিজিট করলাম। মাংসের দোকানে যেটি দেখলাম সেটি হচ্ছে যে ভোক্তাদের চোখের আড়ালে রেখে চর্বি এবং হাড় যেটি ভোক্তা চাচ্ছেন না সেটি দিয়ে দিচ্ছেন। এই বিষয়গুলি আমাদের চোখে পড়লো। আর এছাড়া আমরা নিত্যপণ্যের যে বাজার দেখলাম সেটি মোটামুটি সহনশীল রয়েছে। এটি যদি মানে এইভাবেই যদি থাকে তাহলে আমরা বলবো যে এবারের বাজারটি ভালো আছে। এদিন রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার, ফল বাজার ও বিপণী বিতানে অভিযান চালায় তারা। জানান, ঈদের আগ পর্যন্ত চলবে এই অভিযান। নিবিড় সাহা, 71, ঢাকা। আছেন 71-এ চলছে সংবাদ সংযোগ। রোজার শুরু থেকেই ভোগাচ্ছে শসা এবং লেবু, সেই সাথে চালের বাজারের তেজে নাজেহাল অবস্থা ক্রেতাদের। আরেক দফা বেড়েছে এলাচের দাম, আর আমিষের বাজারে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি ফয়সাল রাল। ইফতারে বেগুনির চাহিদায় পুরো রমজান মাস জুড়েই চড়া দামের মগ ডাল থেকে নামছে না বেগুন। এখনো বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। রমজানের শুরুর দিকে এই দাম 180 টাকা পর্যন্ত উঠেছিল। এদিকে লেবু, শসা ভোগাচ্ছে রোজার প্রথম থেকেই। রাজধানীর বিভিন্ন বাজারে এই 3টি সবজি বাদে অন্যান্য সবজির দাম অনেকটা আগের মতোই আছে, তবে নতুন সবজির দাম কিছুটা বাড়তি। ভালো টমেটো প্রতি কেজি 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে, যদিও নিম্নমানের টমেটো পাওয়া যাচ্ছে 10 টাকা কেজি দরে। প্রত্যেকটা সবজি দাম আগে থেকে 5 টাকা 10 টাকা করে বেশি রাখতেছে। কাঁচামরিচ ঠিক আছে, গত সপ্তাহে যে দাম কিনেছে এখন একই দামই আছে। অন্যান্য সবজি যেমন পটল নতুন উঠছে 80 টাকা 90 টাকা, এগুলো তো নতুন উঠলে সব দাম বাড়ে। আরও আমাদের কপাল খারাপ যে রোজা আসছে, যার জন্য রোজার সময় আমাদের পাইকারি সবারই হয়ে যায় যে সব জিনিসের দাম বাড়াবে। এখন বাংলাদেশ হলেও সব জিনিস মনে করে একটা বাড়লে বেড়া 5 টাকা। এখন বেগুনের তো এখন সিজন না বুঝে আছে, বেগুন তারও দাম বাড়তে, রমজান মাস হিসাবে দাম বাড়তে। এদিকে শান্ত হয়নি চালের বাজার। গত সপ্তাহে কেজিতে 5 টাকা বেড়েছিল চালের দাম। এই সপ্তাহে দাম না বাড়লেও কমেনি। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং কোনো
কাজেই আসছে না। চাউলের দামটা কমতেছে না, অন্য অন্য কিন্তু জিনিসগুলোর দাম কম। ভালো মিনিকেট করলে 78-80 টাকা। না কই দেখতেছি না, এখন তো আবার ঈদ মৌসুমে গাড়ি ভাড়া বুড়া বেশি, বিভিন্ন কারণ দেখায় ভাড়া ওইভাবে হইতেছে আর কি। ঈদকে কেন্দ্র করে এখনই ব্রয়লারের দাম চড়া, তবে সোনালী আর কক মুরগির দাম রয়েছে আগের মতো। ফয়সাল রয়েল, একাত্তর, ঢাকা। এদিকে এবারের ঈদে ক্রেতার খরায় ভুগছে রাজধানীর এলিফ্যান্ট রোডের জুতার দোকানিরা। রমজানের তৃতীয় শুক্রবারের দিনটিতেও বিশেষ কোনো ক্রেতার দেখা নেই। দোকানিরা বলছেন শুধু ঈদে নয়, পুরো মৌসুমেই ক্রেতার খরায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাদের। তবে কিছুটা ক্রেতার দেখা মিলেছে এলিফ্যান্ট রোডের পোশাকের দোকানগুলোতে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। প্রতি বছর রমজান মাসে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় এলিফ্যান্ট রোডের জুতার দোকানগুলোতে। তবে এবারের ছবি ভিন্ন। দোকানে অলস সময় কাটাচ্ছেন দোকানিরা। তারা বলছেন ক্রেতার খরায় পুরো মৌসুমেই লোকসান গুনতে হবে তাদের। গতবারের থেকে সেল প্রায় দুই ভাগের এক ভাগই কম, মানে অর্ধেক হচ্ছে। তো আমরা আশারূপ সামনে কাস্টমার হবে, কিন্তু যে অবস্থা, এই অবস্থা থাকলে আসলে আমাদের দোকান মেনটেন্যান্স, স্টাফ খরচ আসলে এত পক্ষে দেওয়া সম্ভব না। গত বছর এই দিনে আমরা কাস্টমার ঢোকার জায়গা দিতে পারি না, কিন্তু এখন আমরা সারাক্ষণ বসে থাকতে হয়, কাস্টমার ডাকতে হচ্ছে। সন্ধ্যার পর আগে তো রাত 3টা-4টা পর্যন্ত আমরা দোকানদারি করতাম, এখন রাত 11টার পরে কোনো কাস্টমার থাকে না। ভয়ভীতি আছে, চিন্তায় ঠ্যাক, এইটা সেটা, অনেক ধরনের প্রলোভনই তারা আসে না আর কি। এই অবস্থার ভিতরে আর কি বলবো, কোনো ব্যাখ্যা নেই। খুবই 100% লস না, এটা সিজনাল লস। এদিকে যারা আসছেন তাদের বেশিরভাগই জুতা না কিনে ফিরে যাচ্ছেন। জুতা কিনতে আসছে আব্বুর সাথে, তো পছন্দ হইতেছে, দাম মোটামুটি একটু বেশি। আমি জুতা কিনতে আসিনি, আমি দেখতে এসেছি এখন, ঠিক আছে, আমি পরবর্তীতে আর কি কিনবো। তবে এলিফ্যান্ট রোডের ব্র্যান্ডেড দোকানগুলোতে শুক্রবার সকালে পোশাক কিনতে ভিড় দেখা যায়। তবে তা গেল কয়েক বছরের রমজান মাসের তুলনায় কম। বেশিরভাগ ক্রেতারাই এসেছেন পাঞ্জাবি কিনতে। ঈদের শপিংটা করতে আসছি নিজের জন্য, বাসার জন্য, সবার জন্য, ওভারঅল ফ্যামিলির জন্য। দাম মোটামুটি এখান থেকে রিজনেবল আছে এখন, এবং মানও ভালো এখানকার। এই জন্য বাচ্চার জন্য সকাল সকালে এখান থেকে 2টা শার্ট নিলাম, আরও কিছু দেখবো। ঈদ উপলক্ষে কিনতে আসছি। ম্যাক্সিমাম জায়গাতে আসলে প্রাইসগুলো খুব বেশি ভ্যারি করে না, যেটা দেখলাম রিজনেবলই আছে। দাম নিয়ে বিশেষ কোনো অভিযোগ নেই ক্রেতাদের। আর দোকানিদের আশা ঈদের দিন 7 আগে জমজমাট হয়ে উঠবে বিকিকিনি। রাশেদ আনিস, 71, ঢাকা। ভারতে একের পর এক চ্যালেঞ্জের মুখে টিম বাংলাদেশ। শিলংয়ে পা রাখার পর থেকেই মাঠে নামা পর্যন্ত নানান ঘটনা আর বিড়ম্বনায় জর্জরিত হামজারা। একদিনের ব্যবধানে একাধিক ইস্যুতে কিভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে গোটা দলকে, ভারতের শিলং থেকে সেই খবরই আমাদেরকে জানাচ্ছেন পার্থ বণিক। শিলংয়ে বাংলাদেশ দলের 5 স্টার টিম হোটেল ভিভান্তা মেঘালয়া। ছোট্ট শহরে যে কয়টা 5 স্টার হোটেল রয়েছে তার মধ্যে এটা অন্যতম। তবে বাংলাদেশ দল থাকার জন্য ভিআইপি জায়গা পেলেও একটা ইন্টারন্যাশনাল ফুটবল টিম হিসেবে ভিআইপি সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কিনা সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে গেল 24 ঘন্টায় বেশ কিছু ঘটনা ঘটে যাবার পর। সেগুলো জানার জন্য শুরুটা করতে হবে গতকাল বেলা 3:30 থেকে। বাংলাদেশ দল ঢাকা থেকে কলকাতা থেকে শিলং 6.5 ঘন্টার জার্নি শেষ করে ক্লান্ত হয়ে শিলংয়ে যখন পৌঁছায় তখন ফুটবলাররা দেখতে পায় 16টা লাগেজ মিসিং, অর্থাৎ সেগুলো আসেনি। সেই লাগেজগুলো ঢাকাতেই কি আটকে রয়েছে নাকি কলকাতা থেকে এখন পর্যন্ত ফ্লাইটেই ওঠেনি? কোথায় আছে সেই লাগেজগুলো? এই ধরনের নানা টেনশন নিয়ে তাদেরকে এয়ারপোর্ট ছাড়তে হয়। তবে এয়ারপোর্ট ছাড়ার পরেও ঝামেলার কিন্তু শেষ হয়ে যায়নি। এয়ারপোর্ট থেকে 29 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যানজট ঠেলে টিম হোটেলে আসতে লেগে যায় প্রায় 1.5 ঘন্টা। এবং এখানে আসার পরে
টিম হোটেলে তাদের রুম নিয়েও আরও 1 ঘন্টা পার হয়ে যায় রুম ঠিক করতে, রুমে চেক ইন করতে যেয়ে। মূলত বাংলাদেশ দল যখন কোনো বিদেশ সফরে যায় সেখানকার ফুটবল ফেডারেশনকে বলা থাকে আগে থেকে যে টিম হোটেলে তাদের কয়টা রুম লাগবে, সাপোর্ট স্টাফদের জন্য কয়টা লাগবে, কোচের জন্য কয়টা এবং ফুটবলারদের জন্য কয়টা রুম লাগবে। এমনটাই করেছিল বাফুফে। তবে বাংলাদেশ দল এসে দেখে তাদের জন্য বরাদ্দকৃত রুম সংখ্যা তাদের প্রত্যাশা মাফিকের চেয়ে অনেক কম। প্রায় 1 ঘন্টা নানা নেগোসিয়েশনের পর বাংলাদেশ দলের ফুটবলাররা রুমে চেক ইন করতে পারে। তবে এখানেও শেষ হয়নি। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশ দল এখন পর্যন্ত শুক্রবার জুমার নামাজের পর পর্যন্ত কিন্তু তাদের প্র্যাকটিস ভেন্যু বুঝে পায়নি। কোথায় তারা প্র্যাকটিস করবে, প্রস্তুত হবে, সেটাও এখন অজানা। বাংলাদেশ দল বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে গেলেও তারা ঘুরে দাঁড়িয়ে মাঠে ফোকাস করতে পারবে, এটাই এখন সকলের প্রত্যাশা। পার্থ বণিক, ৭১, শিলং, ভারত। সময়ের থেকে এগিয়ে থাকাটাই স্মার্টনেস। আর এদিকে দেশের কর্পোরেট সেক্টর যতটা এগিয়েছে সেটাও আমার ব্যাংকটার জন্যই। ভুলে গিয়েছিলাম ফান্ড ট্রান্সফারের কথা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি 4 দশক পেরিয়ে সময়ের থেকে এগিয়ে, একসাথে এক পথে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।